অনুপাত সমানুপাত দুটো আলাদা আলাদা টপিকস। অনুপাতকে আমরা রেশিও বলছি, সমানুপাতকে আমরা বলছি প্রপোর্শনাল। এই সমানুপাতের কনসেপ্ট থেকেই ভেদের কনসেপ্টে এসছে। সমানুপাত, তারপরে ব্যস্তানুপাত। এই সমানুপাতটাই হচ্ছে এই ধারণাটা, সেই কোনো একটা রাশি বাড়লে যদি তার রেসপেক্টে আর একটা রাশি বাড়ে তাহলে সেটা সাম্যানুপাত হয়, বা সেটা সরল সমানুপাত হয়। আর একটা রাশি বাড়লে আর একটা যদি কমে ব্যস্ত সমানুপাত হয়। এই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু এখান থেকেই এসছে। তো অনুপাত বা রেশিও সেটা কি, তো তার উত্তরটা তুমি একদম পরিষ্কার করে যদি নাও লিখতে পারো তাহলে এটাই বলা, দুটো রাশি নিয়ে নেবে এ আর বি, তাহলে দুটি সমজাতীয় রাশির তুলনামূলক ভাগফলকে অনুপাত বলে। দুটি, আজকে ও ডেমোটা দিল, সেখানে আমি একটা জিনিস বলতে চাইছিলাম, ভুলে গেলাম, যে হঠাৎ করে একটা পার্সেন্টেজ নিয়ে বলল যে তাহলে 3 দিয়ে একটা গুণটুন করলে, সেটা করার দরকার ছিল না। যে অনুপাত দুটো সমজাতীয় রাশির অনুপাতকে, দুটো সমজাতীয় রাশির তুলনামূলক ভাগফলকে বা ভাগফলকে অনুপাত বলে। তাহলে দুটি সমজাতীয় রাশি এ আর বি যদি হয়, তাহলে তাদের ভাগফল মানে এ বাই বি, এটাকেই আমি বলছি অনুপাত। তাকে লেখা হয় বা প্রকাশ করা হয় বা চিহ্নিত করা হয়, এই চিহ্নিত করা হয় ইস টু দিয়ে। তারপরে এটা তুমি বলে দেবে এ ইস টু বি, এই চিহ্নিত করাটা বলবে। পরিষ্কার? পরিষ্কার? ইয়েস অর নো? তাহলে দুটি সমজাতীয় রাশির তুলনামূলক ভাগফলকে অনুপাত বলে। ওদেরকে কি করে লেখা হয় সেটা পরিষ্কার করে বলে দেবে। সমানুপাত কাকে বলা হয়? সমানুপাত দুটো যদি একসঙ্গে বলে তাহলে সমানুপাত কাকে বলা হয়? যখন দুটি অনুপাত, তাহলে অনুপাত হতে গেলে কি হবে? এটাও একটা অনুপাত, এটাও একটা অনুপাত। তাহলে অনুপাতের ক্ষেত্রে দুটো রাশি, আর সমানুপাতের ক্ষেত্রে দুটো অনুপাত। তাহলে যখন দুটি অনুপাত সমান হয়, তাহলে এটাও একটা অনুপাত, এটাও একটা অনুপাত। তাহলে এই দুটো অনুপাত যদি সমান হয় তাকে সমানুপাত বা প্রপোর্শন বলা হয়। সাধারণত সমান সমান চিহ্ন দিয়েই লেখা হয়, কিন্তু কখনো কখনো বা বইয়ে বেশিরভাগ ক্ষেত্রে এই চিহ্নটাকে ডাবল টু দিয়েও লেখা হয়। ডাবল টু দিয়েও লেখা হয়। এই যে কথাটি বললে, এই চিহ্নটাও লেখা হয়, এটা দিয়েও লেখা হয়, এরকম বলে দিলে। কারণ ওরা দেখলো এমন, আর বইতে ডাবল টু দিয়ে আছে, সেটা যেন ঘাবড়ে না যায়, যে ওটার মানে হচ্ছে এই হলো অনুপাত, এটা আর একটা অনুপাত। তাহলে দুটি অনুপাত আর সমানুপাতের পার্থক্যটা শোনো, মজার তো না, বেশ সহজই আছে, কিছুই না। যে অনুপাতের ক্ষেত্রে দুটি রাশি বা দুটো যে কোনো বস্তু সমজাতীয়, তাহলে এ আর বি, তাদের তুলনাটাকে বলা হচ্ছে, ভাগ আকারে যদি তুলনা করে তাদেরকে বলা হচ্ছে অনুপাত। আর সমানুপাত হচ্ছে এই ধরনের অনুপাতগুলো দুটি যদি সমান হয়, তাহলে ওই ধরনের দুটি অনুপাত, তাহলে সমানুপাতের ক্ষেত্রে অনুপাতের সমান, আর অনুপাতের ক্ষেত্রে দুটি রাশি সমান, সমজাতীয় হলো। এই কথাগুলো বললে এটাকে একটু পরিষ্কার করে বলা, তাহলে যতক্ষণ দেখো সব অনেক কিছু দেখলাম, অনেক কিছু বলেছো, তো যেহেতু অনেক কিছু বললে কিন্তু মেইন যে জিনিসটা যেটা ওরা বুঝতে চাইছে সেটাই যদি না বুঝতে পারে তাহলে সমস্যা হবে। সমানুপাতের কোশ্চেন হচ্ছে, সমানুপাতের মৌলিক ধর্ম কি, মানে ফান্ডামেন্টাল প্রপার্টি কি? সমানুপাত বলতে তার ফান্ডামেন্টাল প্রপার্টিগুলো কি? তাহলে উত্তর হবে, যদি এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি হয় তাহলে এটাই সমানুপাত হবে। কিন্তু এটার মানে হচ্ছে এ বাই বি, লিখে দেবে পরপর, এ বাই বি সমান সমান সি বাই ডি, যেটা ও বললো। তো এডি সমান সমান বিসি হলে, অর্থাৎ প্রান্তবিন্দুগুলো মধ্য সমানুপাতের সঙ্গে যদি গুণফলের সঙ্গে সমান হয় তাহলে আমরা বলবো সমানুপাত হবে। এটাই হলো তার তার কন্ডিশন, ফান্ডামেন্টাল থিওরাম, ফান্ডামেন্টাল প্রপার্টি। এবার চলে আসো যে অ্যান্টিসেন্ডেন্ট আর কনসিকুয়েন্ট কি। তার মানে এ ইস টু বি, এই যে পূর্বপদ অ্যান্টিসেন্ডেন্ট বলে, উত্তরপদ মানে কনসিকুয়েন্ট বলে। তাহলে পূর্বপদ ইংরেজি টার্মটা হচ্ছে অ্যান্টিসেন্ডেন্ট, আর কনসিকুয়েন্ট, তাহলে এ ইস টু বিতে এটাকে বলা হচ্ছে পূর্বপদ, বিটাকে বলা হচ্ছে উত্তরপদ। এবার পূর্বপদ উত্তরপদ না জানলে তো সমস্যা। তাহলে পূর্বপদ উত্তরপদ যেই জেনে যাবে, এবার
যারা বলছিলে যে এটা কি করব, তাহলে পূর্বপদ উত্তরপদ সমান হলে কি হবে? পূর্বপদ উত্তরপদের মধ্যে পূর্বপদটা যদি বড় হয়, যেটা রেশিও দিয়েও বলতে পারো যে এ বাই বি যদি গ্রেটার 1 হয়, তাহলে তাকে বলা হচ্ছে গুরু অনুপাত, এটা বড় তার জন্য। তা গুরু অনুপাত লিখবে অ্যারো দিয়ে, তাহলে গুরু অনুপাত। আর এ বাই বি যদি গ্রেটার 1 লেস 1 হয়, তাহলে বিটা বড়, তাহলে সেক্ষেত্রে বলবো লঘু অনুপাত। লঘু অনুপাত মেনশন করতে হবে, লঘু অনুপাত বলা হচ্ছে। তারপরে যদি সমান হয় তাহলে সাম্যানুপাত, যদি না হয় তাহলে বৈষম্য অনুপাত। তো এইসব কথাবার্তাগুলো পরপর একটু বলা। মিন প্রপোর্শন কি জিনিস? মিন প্রপোর্শন মানে মধ্য সমানুপাতিক কি, যেটা পরের দিন আলোচনা বিষয়। তো মধ্য সমানুপাতি মানে মাঝখানেরটার কথা বলা হচ্ছে। মধ্য সমানুপাতিক কি করে বের করা যায় সেটার উত্তর পেয়ে যাবে। তাহলে মধ্য সমানুপাতিক মানে কি, এ আর বি, এ বি যে কোনো দুটো সংখ্যার ক্ষেত্রে এ বি, এই এর ক্ষেত্রে মধ্য সমানুপাতিক যদি আমি এক্স ধরি, তাহলে সেটা নিয়ম হচ্ছে এ ইস টু এক্স সমান সমান এক্স ইস টু বি। তাহলে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। মধ্য সমানুপাতি কি নেগেটিভ হয় না? আমরা বলি যে হ্যাঁ নেগেটিভ হতে পারে, কিন্তু সাধারণত আমরা একটাই ভ্যালু নেই যেহেতু, ওই জন্য পজিটিভটা না হয়। দেখবে যে তুমি যখন ক্লাস 9-এ পড়াচ্ছ তখন দেখবে সবসময় প্লাসই নেওয়া হচ্ছে, নেগেটিভ সাইন দিয়ে অ্যান্সারও নেই। তাহলে নেগেটিভ কিন্তু নেওয়া হয় না, কারণ মিন প্রপোর্শন মানে মাঝখানের ভ্যালু বের করতে চাইছি। এ আর বি যেহেতু পজিটিভ, তাহলে এক্সট্রা পজিটিভ হবে, এইভাবে ধরে নেওয়া হয়। এ আর বি যদি আবার যে কোনো একটা নেগেটিভ হয়, তাহলে এই ধরনের সংখ্যার অস্তিত্ব নেই, সেটা একটা ছোট বাচ্চা বুঝতে পারবে না, সেই জন্য আমরা সাধারণত পজিটিভ নিয়ে নিই। থার্ড প্রপোর্শন কি করে বের করব? থার্ড প্রপোর্শন মানে সিটাকে বলা হচ্ছে থার্ড প্রপোর্শন। যদি দুটো রাশি থাকে, সি যদি আমার থার্ডে থাকে, তাহলে থার্ড প্রপোর্শন বের করার উপায় এমন। ফোর্থ প্রপোর্শন কি করে বের করবো? ফোর্থ প্রপোর্শন মানে ডি যদি আমার নাও, তাহলে ডিটাকে বলা হচ্ছে ফোর্থ প্রপোর্শন। ফোর্থ মানে চতুর্থ সমানুপাতিক। এটা হচ্ছে চতুর্থ সমানুপাতিক, এটা তৃতীয় সমানুপাতিক, আর এটা হচ্ছে মধ্য সমানুপাতিক। আর তোমাদের 5.1 বলে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে প্রথম দিকে কিন্তু এই কথাগুলোই আছে। আচ্ছা, তোমাদের কাছে তো 9-এর বই আছে বা ক্লাস 10-এর বই আছে। আমি না হঠাৎ করে আমার একটা মাথায় আসলো যে একটা ইন্টারভিউতে দেখছিলাম, তো দেখছি ওই স্যার জিজ্ঞাসা করছে যে উম, কোন একটা চ্যাপ্টার বলছে ওরা কোন বইতে আছে। তাহলে বইটা বললো কত নাম্বার অধ্যায়। তো দেখবে আমাদের বইগুলোতে এখন অধ্যায় লেখা থাকে না, লেখা থাকে কোষে দেখি। তাহলে কোষে দেখিটা কত? তা কোষে দেখি 5.1, 5.2, 5.3। তাহলে তুমি যে চ্যাপ্টারটা পড়ে যাবে সেটা কোন কোষে দেখিতে আছে সেটা কিন্তু একটু মনে রাখবে। যেমন আমার মুখস্থ হয়ে আছে, আমি পড়িয়েছি দীর্ঘদিন, তার জন্য যে একদম প্রথম চ্যাপ্টারতে 9-এর বাস্তব সংখ্যা। আর এই যে গল্পগুলো এগুলো তো ক্লাস 10-এ আছে, তাহলে 10-এর হচ্ছে 5.1-এ আছে এটা। 5.1-এ বেসিক কনসেপ্ট, 5.2-তে হচ্ছে মধ্য সমানুপাতিক আর এইগুলো বের করার চতুর্থ সমানুপাতিক, আর 5.3-তে গিয়ে 5.3 বা 5.4-এ গিয়ে সেই কে সাপোসের অঙ্ক, যেগুলোতে বামপক্ষ আর ডানপক্ষ ধরে সেই সমস্ত অঙ্ক। অতদূর পর্যন্ত আমার যাওয়ার দরকারই নেই, কিন্তু আসল ইম্পর্টেন্ট অঙ্ক তো ওগুলোই। বামপক্ষ ডানপক্ষ অর্থাৎ দুটো অনুপাত কখন সমান হবে, দুটো অনুপাতকে সমান করতে গেলে সেই সাম্যানুপাত বা সমানুপাতের কনসেপ্টেই বামপক্ষ ডানপক্ষ ধরে। তো ওগুলো পরের চ্যাপ্টার, তো এই কোষে দেখি এগুলো একটু মনে রাখা উচিত। যেমন 9-এর বইতে তোমরা খেয়াল করবে প্রথম কোষে দেখি 1, সেটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। প্রথম কোষে দেখি এটা হচ্ছে বাস্তব সংখ্যা। 1.1, 1.2, 1.3 এরকম করে আছে। 2 নম্বর যেটা আছে সেটা সূচক। 2 নম্বর কোষে দেখি সূচক, ওখানে 2.1 নেই, কারণ সূচকের একটাই চ্যাপ্টার। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে লেখচিত্র। 3 নম্বর হচ্ছে লেখচিত্র, 3 পয়েন্ট সামথিং। তারপরে আছে স্থানাঙ্ক জ্যামিতি, 4 নম্বর। এরকম করে করে পরপর চ্যাপ্টারগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আমি বলতে পারবো যে কোথায় কি আছে। এরকম করে করে দেখবে 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে তোমার সমাধান করার চ্যাপ্টার। এইভাবে করে যেতে যেতে 9-এর কিন্তু আমাদের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটার নাম যেন রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানটা নেই, রাশিবিজ্ঞান নেই না, রাশিবিজ্ঞান আছে তো, সরি। 11 বলে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে রাশিবিজ্ঞান। তো রাশিবিজ্ঞান মানে স্ট্যাটিস্টিক্স, তার পার্টগুলো। উপপাদ্য চ্যাপ্টারগুলো হয়তো ভুলেও যাবে যে কোনটা কোন উপপাদ্য আছে, কিন্তু একবার সূচিপত্রটা দেখে নেওয়া উচিত, যেহেতু তুমি 9-এর বইটাতে নিয়ে স্টাডি করছো এখন। তো এটা জিজ্ঞাসা করেছিল যে কোন বইতে আছে, এটা কত নাম্বার কোষে দেখি, এরকম করে হঠাৎ করে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। আচ্ছা, রেশিও ডাইমেনশন লেস কেন? যদি এর রিলেটেড কনসেপচুয়াল কিছু ভাইবা কোশ্চেন হতে পারে যে তুমি যে অনুপাত করলে, তো অনুপাতে ইউনিটটা থাকে না কেন, তাহলে তখন বলবো যে সমজাতীয়, উত্তরটা এরকম দেবে যে সমজাতীয়
রাশির অনুপাত করার জন্য আর সমজাতীয় রাশির তুলনামূলক যেহেতু ভাগ আকারে থাকে, তাহলে তার তার এককগুলো উপর নিচে কেটে যায়। আবার বলবো, সমজাতীয় রাশি অনুপাত, আচ্ছা অনুপাত মানে যেহেতু সমজাতীয় রাশির তুলনামূলক ভাগ আকারে নেওয়া হয়, তাহলে তার একক বা ইউনিটগুলো উপর নিচে ক্যান্সেল হয়ে যায়, সেই জন্য ইউনিট থাকে না, ওটাকেই বলা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ইউনিট থাকবে না। তারপরে ধরো বললো যে 3 মিটার আর 50 সেন্টিমিটার কি ভ্যালিড রেশিও, উত্তর হচ্ছে এটা ভ্যালিড রেশিও নয়, এটা ভ্যালিড রেশিও নয়। ভ্যালিড রেশিও করতে গেলে কি হতে হবে, সেম ইউনিট করতে হবে। তুই বলবে না, উত্তর না, কিন্তু আগে সেম ইউনিট করতে হবে তারপরে ভ্যালিড রেশিও হবে। তাহলে ভ্যালিড রেশিও করতে গেলে মিটারটাকে আমি সেন্টিমিটারে নিয়ে আসবো, তারপরে তার রেশিওটা করব। রেশিও নেগেটিভ হতে পারে, রেশিও কি নেগেটিভ হতে পারে? তাহলে এইটাই আমি তখন বললাম যে স্কুল ম্যাথমেটিক্সের রেশিও সাধারণত পজিটিভ ধরা হয়। তাহলে নেগেটিভ হতে পারে, উত্তর হচ্ছে ইয়েস, হতে পারে, কিন্তু 9-এর লেভেলের যে ম্যাথমেটিক্সটা সেখানে সাধারণত পজিটিভ ধরা হয়। হায়ার ম্যাথমেটিক্সে সাইনের রেশিও, সাইন রেশিও পসিবল, সাইনটা রেশিও পসিবল মানে নেগেটিভ সাইনের রেশিও পসিবল। হায়ার ম্যাথমেটিক্সে এটা নেগেটিভ হচ্ছে, মাইনাস সাইনের রেশিও পসিবল, কিন্তু স্কুলের ক্ষেত্রে সাধারণত পজিটিভ ধরা হয়। পজিটিভ নেগেটিভ হলে ওরা কনফিউজড হয়ে যাবে। রেশিও আর ফ্র্যাকশনের মধ্যে তুলনামূলক তুলনা করতে যদি বলে, রেশিও আর ফ্র্যাকশন, দেখো রেশিও ফ্র্যাকশন কথাটির মানে কি, ফ্র্যাকশন মানে হচ্ছে যে কিছু একটার ভাগ। এটা খুব ইন্টারেস্টিং কথা, কিন্তু তোমাকে এরপরে ইন্টারভিউতে এই কথাটি জিজ্ঞাসা করতে পারে যে তুমি যে বললে যে অনুপাত, তাহলে অনুপাত আর একটা ভগ্নাংশ, ওই দুটোর মধ্যে কি পার্থক্য? তাহলে অনুপাত বলবে যে কম্পেয়ার করা যায়, তুলনা করা যায়, আর রেশিও একটা অংশকে নির্দেশ করে। রেশিও একটা অংশকে নির্দেশ করে, মানে আমি যদি 1:4 লিখি, তাহলে আমি বুঝবো যে প্রথম রাশিটা আমার 1 আর দ্বিতীয় রাশিটা তার 4 গুণ। কিন্তু 1/4 যদি লিখি, তাহলে বুঝবো যে এই ফ্র্যাকশনটা মানে 4 ভাগের 1 ভাগ। প্রয়োজনে ছবি এঁকেও আমি বোঝাতে পারবো যে এটা মানে হচ্ছে শুধুমাত্র এইটুকু পোর্শন, 4 ভাগের মধ্যে 1 ভাগকে ইন্ডিকেট করছে। তো ফ্র্যাকশন বা ভগ্নাংশ দিয়ে তার কোনো একটা এরিয়া বা কোনো একটা পোর্শনকে নির্দেশ করে বা অংশকে নির্দেশ করে। কিন্তু যদি রেশিওর কথা বলা হয়, রেশিও মানে অনুপাতের কথা বলা হয়, তাহলে অনুপাত হচ্ছে একটার সঙ্গে আর একটা তুলনামূলক রাস্তা। আর দুই কোয়ান্টিটি কম্পেয়ার করে, আর এটা হোল অংশকে বোঝায়, ফ্র্যাকশন দিয়ে হোল অংশকে বোঝায়। এছাড়া আর কি কি কোশ্চিন আসতে পারে এই রিলেটেড, বলছে রেশিও টপিক কিভাবে ইন্ট্রোডিউস করবে, যেটা একদম মানে বেসিক কোশ্চিন, যে তুমি একটা টপিক পড়াতে শুরু করলে এটা তুমি কিভাবে ক্লাসরুমে শুরুটা করবে। তা শুরু করার জন্য ওই যে উত্তর দেওয়া হচ্ছে যে ডেইলি লাইফ এক্সাম্পল, মানে একদম দৈনন্দিন জীবনের একটা উদাহরণ দেব। সেখানে সেম ক্লাসের আমি বয়েজ আর গার্লস সেকশন বা বয়েজ আর গার্লসের মধ্যে অনুপাত দেব। অনেক রকম করে অনুপাতটা শুরু করা যায়। যখন একটা 1 ঘন্টা 45 মিনিটে যখন একটা ক্লাস হয়, তখন ক্লাসটা একদম অন্যরকম করে করা যায়। শুরুটাই এইভাবে করবে যে আমি তো গিয়ে শুরুটা প্রথমে করি যে অঙ্কের রেজাল্ট পেয়ে গেছো, বলছে হ্যাঁ স্যার, বা ওই সাবজেক্টে অঙ্ক সাবজেক্টে তো সবাই পাস করে গেছো, মনে তো হয় না, সব তো ফেল করেছো, এরকম করে আর কি। হ্যাঁ, দিয়ে তারপরে হয়তো বললাম যে কত পেয়েছো অঙ্ক বলো, তখন একজনকে তুললাম, তার নাম যখনই পেলাম নামটা লিখলাম না, তার নামের প্রথম অক্ষরটা লিখলাম, এ যদি হয় তাহলে এ লিখলাম, কত পেয়েছো ও বলে দিল এত। আরেকজনের যে নাম আছে সে যদি বি হয় তো বি লিখবো, নাহলে এম হলে এম লিখবো, যা নাম হবে, দিয়ে তার নাম পেয়ে, তাহলে কে বেশি পেয়েছো, তখন বোঝাই যাচ্ছে এখানে। তাহলে এই দুটো তুলনা কি করে করব, একজন আরেকজনের তুলনা কি করে করব, তখনই তুমি বলবে যে এই তুলনাটাকে আমরা a:m দিয়ে লিখি। ধরো কথা বল, তাহলে a:m দিয়ে লিখলে এখানে যে ডিজিটগুলো পেয়েছে, যদি একজন পায় 15 আরেকজন পায় 20, তাহলে এটার মানে হচ্ছে 15:20। এবার ও তো বলে দিয়েছে যে অনুপাত যেহেতু ভাগেরই, তুলনামূলকটা ভাগ আকারেই প্রকাশ করা হয়, তাহলে একে আমি কিন্তু 15/20ও লিখতে পারি। এবার যদি এর লঘিষ্ঠ আকারে পরিণত করতে চাও, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে এটা আমাদের হবে 3/4।
তার মানে বলে দেবো এটা 3/4, এটাকেই লিখবো 3:4। এতগুলো কথা বললাম, তাহলে এটা কাটাকাটিটা আমি ভাগ দিয়ে করে বোঝালাম যে এদেরকে ভাগ আকারে লেখা যাবে, তারপরে এটা বোঝালাম। তাহলে এটা বোঝালে কি হবে যে এরকম কাটাকাটির ওরা অভ্যস্ত নয়, তো এই কাটাকাটির অভ্যস্ত, তাহলে এটা বুঝলে যে হ্যাঁ ইয়েস, তাহলে বুঝলাম A:M এটা। এবার তুমি বলো তো তারপরে অনুপাতগুলো এরকম করে বোঝাবে, মানে একটা লেন্দি ক্লাস হলে আমরা ওরকমই বলি যে যখনই এমন পেলাম তখন বুঝলাম, ওদেরকে বললাম যে ধরো পরীক্ষাতে কোনো কারণবশত এ 3 মার্কস পেয়েছে, তাহলে এম কত পাবে, বলে 4 মার্কস, এই যে অনুপাতটা। আচ্ছা এ যদি 6 পায় তাহলে এম কত পাবে, বলে স্যার উল্টোপাল্টা বলবো অনেকে, তা 6 পেয়েছে তখন এম কত পাবে, অনেকে আবার বলবে ঠিক, বলবে 8 স্যার পেয়েছে। তো ওদের কি করে পেলে, আমি যে এখানে 6 হতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমজাতি রাশি এখানেও তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা যদি কেউ 30 পায় তাহলে ক্যাপিটাল এম কত পাবে, এ যদি 30 পায় ক্যাপিটাল এম কত পাবে, বলে 40। কি করে, আমি যে এখানে 30 মানে 10 দিয়ে গুণ, তাহলে এখানে 10 দিয়ে গুণ। এই যে কনসেপ্টটা ওদেরকে বিল্ড আপ করে দেবে, দিয়ে অনুপাত সম্পর্কে তার ধারণা তৈরি হয়ে গেল। এইবার আচ্ছা যদি সবাই দুজনের মধ্যে, আচ্ছা এই যে অনুপাতটা দেখলে, এই অনুপাতে এরকমও তো হতে পারতো ও ভালো পড়াশোনা করার পর সেম নাম্বার পেয়েছে, তাহলে তখন যে অনুপাতটা হবে সেটা 20:20, মানে 1:1। এই ধরনের অনুপাতকে কি বলা হয় এটা বলে দেবে, সাম্যানুপাত, সমান অনুপাত। তাহলে সমান পেয়েছো, এটা দুজনে সেম সেম পেয়েছে। কিন্তু এখানে যেমন এমটা বেশি পেয়েছিল, তার মানে এদের পথগুলোকে বলে দেবে এটা পূর্ব পথ উত্তর পথ। পূর্ব পথের তুলনায় উত্তর পথ যদি বড় হয় তাহলে বলবো লঘু অনুপাত, ছোট ওটা বড় যেহেতু লঘু অনুপাত। এটা যদি বড় হয় তাহলে গুরু অনুপাত। এই যে যেটা যেটা আমরা আস্তে আস্তে করে বলছি, বললে কি হবে একদম পরিষ্কার বুঝে যাবে যে হ্যাঁ এই টপিক। কিন্তু ডেমো যখন করছো, আমি প্র্যাকটিক্যালি ব্যাপারটা ভাবছি, আমার 7 মিনিটের মধ্যে পুরোটা বলতে হবে, 5 মিনিটের মধ্যে পুরোটা বলতে হবে, আবার সব জায়গাগুলো আমি কভার করব, তখনই তো আমার লিখতে ভয় পাচ্ছ। খুব ন্যাচারাল, কারণ ওটা ওটা করতে গেলেই মনে হচ্ছে যে এটা লিখবো, যদি পরেগুলো না টাইম পাই, বা একটু লিখছি লেখার সময় আবার কেউ কেউ চুপ করে থাকে, লেখার সময় চুপ করে থাকলে হবে না, লিখছো কিন্তু আবার সেটা দুবার হলেও উচ্চারণ করছো, লেখার সময় চুপ করে থাকবে না, সেটা তোমরা ভয় পাচ্ছ। এবার আমি বলবো বেস্ট দাও, তোমার সবারই একই প্রবলেম হবে, তুমি যদি একটু লিখে টিকে যদি বেস্ট দিতে পারো তো সেটা তোমার বেটার হবে পরীক্ষার সময়। বেস্ট তুমি পরীক্ষার ডেমোতে একজন স্যার ম্যাডামের সামনে যেমন দেবে, ক্লাসরুমে তুমি অন্যরকম পড়াবে, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। যাই হোক এবার চলে আসো এই যে এক্সাম্পলগুলো, যে যে টি আর ওয়াটার, এটাও তুমি এক্সাম্পল হিসেবে নিতে পারো, যে চা করতে গেলে তাহলে চা পাতা দিতে হয় আর ওয়াটার দিতে হয়, তাহলে তার ক্ষেত্রে ম্যাপের স্কেল দিয়ে বোঝানো যেতে পারে, তো কিছু টেকনিক ইউজ করতে পারে। প্রপোর্শন টপিক কিভাবে এক্সাম্পল বা এক্সপ্লেন করবে, প্রপোর্শনটা কিভাবে এক্সপ্লেন করবে, বাই শোয়িং ইকুয়াল রেশিও, একদম ইকুয়াল রেশিও দিয়েই করব। প্রপোর্শনটা আমার শুরুটাই হবে যে প্রপোর্শন হচ্ছে 2:4, এটা যখন পেয়ে গেলে তারপরে তুমি বললে ধরো এটা এ, ওটা ধরো এম, তাহলে আমি কথা কথা বলছি বা এটা বি, বি বললাম। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এটা মানে কি এ যদি 2 মার্কস পায় তাহলে বি পাচ্ছে 4 মার্কস। আচ্ছা এ যদি 4 মার্কস পেতো তাহলে বি কত পেতো, তখন বলবে 8 মার্কস। তাহলে তোমরা কি বলছো এই দুটো একই জিনিস, তখন বলছে হ্যাঁ একই জিনিস। তাহলে এটাই হলো এই দুটো অনুপাত যেটা দেখলাম তারা সমান হওয়ার জন্য এটাই হলো প্রপোর্শন বা সমানুপাতিক। তাহলে সমজাতীয় রাশিগুলো দেখিয়ে দেবে, দিলে এটা পাবে। এখানে কি হলো, তাই হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে 1.5 দিয়ে গুণ করেছে, 1.5 দিয়ে গুণ করেছে। আচ্ছা ডাইরেক্ট প্রপোর্শনাল কি, যদি ডাইরেক্ট ডাইরেক্ট প্রপোর্শন, তাহলে প্রপোর্শন বুঝলাম সমানুপাতিক, এবার ডাইরেক্ট প্রপোর্শন কি জিনিস এটা বুঝবে, যে একটি কোয়ান্টিটি বাড়লে অন্যটি একই অনুপাতে বাড়লে তাকে ডাইরেক্ট প্রপোর্শন বলে। ওকে, ডাইরেক্ট প্রপোর্শনের বাংলা হচ্ছে যে সরল সমানুপাত, নাকি সরল তো, হ্যাঁ সমানুপাত। আচ্ছা আর ইনভার্স প্রপোর্শন মানে ব্যস্ত অনুপাত কি, তাহলে ব্যস্ত অনুপাত কি সেটাও তোমার জিজ্ঞাসা করতে পারে। এইগুলো মানে এগুলো ভাইবা রিলেটেড, যখনই তুমি ওখানে আসবে তখন তোমাকে ভাইবাতে জিজ্ঞাসা করবে, ভাইবাতে এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতে পারে। এছাড়া
আরও যদি একটু অন্যরকম কোশ্চেন হয় যে এখান থেকে এটা তুমি কি করে প্রুভ করবে, ডাইরেক্ট এটা বলে দেবে। আচ্ছা এই রেশিও থেকে এটা কি করে প্রুভ করবে, এটা তো বুঝতেই পারছো যে এটা কিন্তু বোর্ড ওয়ার্ক করতে হবে তোমাকে, যে কম্পোনেন্ট ও ডিপেন্ডেন্ট যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করে তারপরেই তোমাকে এটা বলতে হবে। হোয়াই ক্রস মাল্টিপ্লিকেশন ওয়ার্ক ইন প্রপোর্শন, ক্রস মাল্টিপ্লিকেশন বিকজ কোয়ান্টিটি অফ ফ্র্যাকশন ইমপ্লাই প্রোডাক্ট অফ এক্সট্রিম পয়েন্ট ইকুয়ালস টু প্রোডাক্ট অফ মিন, তাহলে সেই জন্য ক্রস মাল্টিপ্লিকেশনটা আমার দরকার, প্রপোর্শনের ক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা এইখান থেকে গ্র্যাজুয়েশন লেভেলের কি কোশ্চিন আসতে পারে, বা বিশেষ করে রেশিওর গল্পগুলো থেকে আর কোন কোন জায়গায় লিঙ্ক করতে পারে, তার মধ্যে আমি কয়েকটা জায়গায় যেটা ভেবেছি, যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল রেশিও বেস কেন, আচ্ছা এটার উত্তর হচ্ছে সিমিলারিটি অফ এ ট্রায়াঙ্গেল রেশিও বেস কেন। মনে আছে তোমরা পৃথকরাস উপপাদ্য যখন তোমরা প্রুভ করো তখন কিন্তু দুটো সিমিলার ট্রায়াঙ্গেল নেওয়া হয়। সিমিলার ট্রায়াঙ্গেলের তুমি হাইপোটেনিয়াস নিচ্ছে, ওটারও হাইপোটেনিয়াস নিচ্ছ, তারপরে এর বেস নিচ্ছ, ওটারও বেস নিচ্ছ, তাদের রেশিওগুলো সমান করেই তো পৃথকরাস উপপাদ্য করা হতো। তাহলে সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল রেশিও বেস কেন বলছে, বিকজ সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল প্রিজার্ভ প্রপোর্শনাল করেসপন্ডিং সাইড, তার মানে তার সাইডগুলো সমানুপাতিক যেহেতু হয়, বলবে যে সিমিলার ট্রায়াঙ্গেল কথাটির মানে হচ্ছে সদৃশ্য ত্রিভুজ, প্রিজার্ভ কথাটির মানে হচ্ছে সংরক্ষণ করে, তাহলে সদৃশ্য ত্রিভুজ তার অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকে, তার জন্য রেশিও বেসড হয়। ঠিক আছে, আবার বলবো যে সিমিলার ট্রায়াঙ্গেল মানে সদৃশ্য ত্রিভুজ অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকে, তার জন্য এটা হয়। এরপরে যেটা লিঙ্ক করতে পারে যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে রেশিও কোথায় ব্যবহার করা হয়, তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রিতে রেশিওটা ব্যবহার করা হয় দুটো বিন্দুর মধ্যে ইনার ডিভিশন আর আউটার ডিভিশন কত হবে সেটা বের করার জন্য, অর্থাৎ অন্তস্থ বিন্দু আর বহিস্থ বিন্দু বের করার ফর্মুলাগুলো, এটাতেই আমি এটা রেশিও, তো তাহলে রেশিও দিয়ে বের করা যায়, তাহলে এই জায়গাটাতে ইউজ হয়। ক্যালকুলাসে রেশিও কনসেপ্ট কোথায় আছে, ডেরিভেটিভ ইজ এ রেশিও অফ ইনফিনিটেসিমাল ইনফিনিটেসিমাল চেইনস, তার মানে ক্ষুদ্র একটা চেইনসের ক্ষেত্রে ডেরিভেটিভের রেশিও ইউজ করা হয়। রেশিও টেস্ট ইন হায়ার ম্যাথমেটিক্স বলছে, রেশিও তো বুঝলে, লিঙ্কটা কত সুন্দর করে আসবে ভাবো, যে রেশিও টেস্ট তুমি বিএসসিতে কোথায় তুমি রেশিও টেস্ট পেয়েছো, সঙ্গে সঙ্গে বলবে রেশিও টেস্ট স্যার সিরিজে পেয়েছে। তাহলে সিরিজে রেশিও টেস্ট আছে, সে সিরিজের রেশিও টেস্টটা কেমন যদি জিজ্ঞাসা করে, সিরিজের রেশিও টেস্ট হচ্ছে কনভার্জেন্স দেখানোর জন্য সিরিজের রেশিও টেস্ট, সেটা এমন দেখতে। এবার তো এখানেই থামবে না, তারপরে হয়তো বললো যে এই মানটা যদি এল হয় তাহলে কখন এই সিরিজটা কনভার্জেন্ট হবে, তাহলে বলবো এটা কনভার্জেন্ট হবে ইফ এল এর মানটা লেস ওয়ান, আর ডাইভার্জেন্ট হবে ইফ এল এর মানটা গ্রেটার ওয়ান। তাহলে এটাও তোমাকে হয়তো যদি হায়ার ম্যাথমেটিক্স কনসেপ্ট দিয়ে যদি তোমাকে কিছু বলে, তাহলে রেশিও টেস্ট ইন হায়ার ম্যাথমেটিক্স কি, তাহলে তুমি বলবে রেশিও টেস্ট হচ্ছে এইটাকে রেশিও টেস্ট বলা হচ্ছে। লিঙ্ক তো অনেক রকম কোশ্চেনের হতে পারে, বুঝতে পারছো। জিওমেট্রিক মিন কেন মিন প্রপোর্শন, জিওমেট্রিক মিনটা কেন মিন প্রপোর্শন, জিওমেট্রিক মিন মানে হচ্ছে জিওমেট্রিক মিনটা মিন প্রপোর্শন কেন, জিওমেট্রিক মিন কথাটি মানে কি, জিএম, ও মিন প্রপোর্শন কেন, জিওমেট্রিক মিনের আমরা তো জানি, দেখো ভালো জিনিস, এটা খুব মজার, বলছে দুটি রাশির এরিথমেটিক মিন হচ্ছে a প্লাস বি বাই টু, কিন্তু ওই সেম রাশির জিওমেট্রিক মিন হচ্ছে রুট আন্ডার অফ এ বি, আর তার জন্য আমরা কিন্তু জানি এ এম গেটার জিএম, মনে আছে তোমাদের, এ প্লাস বি বাই টু গেটার রুট আন্ডার অফ এ বি, তাহলে এ এম গেটার জিএম আকারে আমরা জানি। তাহলে এই টার্মটা হচ্ছে আমার জিওমেট্রিক মিন। তাহলে এই টার্মটা পাওয়া যায় কি করে, যে কোনো দুটো রাশি যদি নাও সমজাতীয়, সেই রাশির মাঝের বিন্দুটা মধ্য প্রপোর্শনটাই হচ্ছে এক্স, আর ওই এক্স এর মানটা আমার এবি আসে, রুট আন্ডার অফ এবি, আর রুট আন্ডার অফ এবিটাকেই তো বলা হচ্ছে জিওমেট্রিক মিন। যদি এই কোশ্চিনটা কাউকে করে না,
সে ঘামিয়ে দেবে, বুঝতেই পারবে না যে কি বলতে চাইছে। জিওমেট্রিক মিন কেন মিন প্রপোর্শন, তার মানে তুমি বলবে যে জিওমেট্রিক মিন তো তুমি জানো, সেটা কেন মধ্য সমানুপাত। বাংলা টার্মটা হচ্ছে জিওমেট্রিক মিনটা কেন মধ্য সমানুপাত। তাহলে বলবে জিওমেট্রিক মিন মধ্য সমানুপাত যদি এক্স হয়, তাহলে এক্স এর মান রুট আন্ডার অফ এবি বেরোয়, সেই জন্য ওটা জিওমেট্রিক মিন, মানে রুট আন্ডার অফ এবিটা জিওমেট্রিক মিন, তাহলে মধ্য সমানুপাত হচ্ছে। হঠাৎ করে এরকম কোশ্চেন দিলে চাপে পড়ে যাবে। রেশিও ইন ভেক্টর অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি কোথায় ইউজ করা হয়, তাহলে তার উত্তর হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডিভিশন অফ লাইন সেগমেন্ট। ভেক্টরও বলো আর কোঅর্ডিনেটও বলো, তুমি ইন্টারনাল আর এক্সটার্নাল ডিভিশন অফ লাইন সেগমেন্ট। আচ্ছা, তারপর বলছে প্রজেক্টিভ জিওমেট্রিতে প্রপোর্শনাল কনসেপ্ট কি। এটা হচ্ছে প্রজেক্টিভ মানে হচ্ছে, প্রজেক্টিভ কথাটি মানে কি, প্রজেক্টিভ মানে হচ্ছে প্রজেকশন, ক্রস রেশিও ইনভেরিয়েন্ট কনসেপ্ট। কোশ্চেনটা কি বলছে আমি বুঝতে পারছি না। প্রজেক্টিভ মিন কেন তোমার প্রপোর্শনালিটির কনসেপ্ট, প্রজেক্টিভ মিনতে প্রপোর্শনাল কনসেপ্টটা কি, সেটা হচ্ছে ক্রস রেশিও, যেহেতু ইনভেরিয়েন্ট কনসেপ্ট। ক্রস রেশিও মানে বজ্রগুণনটা, ইনভেরিয়েন্ট কথাটির মানে হচ্ছে, ইনভেরিয়েন্ট মানে হচ্ছে যে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, একটু ভেবে দেখবে পরে। আচ্ছা, ইন্টারভিউতে আর কি কি কোশ্চেন ওরকম হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে রেশিও আর প্রপোর্শনাল ইম্পর্টেন্ট ইন ম্যাথমেটিক্স। ধরো তোমাকে বলতেই পারে যে রেশিও আর প্রপোর্শন, একটা কোশ্চেন করলো যে ম্যাথমেটিক্সে কি খুব ইম্পর্টেন্ট, কোথায় কোথায় এটা কাজে লাগে, তাহলে তুমি ছেড়ে এই সব কথাবার্তাগুলো বলবে যে রেশিও কনসেপ্ট থেকেই আমরা পৃথক রাশি উপপাদ্যের মতো উপপাদ্য প্রমাণ করতে পারি। রেশিও কনসেপ্ট থেকেই দুটো বিন্দুর বা একটা লাইন সেগমেন্টের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, যেটাকে বলবে ইন্টারনাল মধ্যবিন্দু, না বলবে মধ্যবিন্দু বলতে পারো, বা যে কোনো রেশিও বলতে পারো ইন্টারনাল। সরলরেখাংশে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি। হ্যাঁ হ্যাঁ, ওটা বলে সরলরেখার অন্তর্বিভক্তি, ওটাকে ইন্টারনাল বলছি, আর বহির্বিভক্তি মানে এক্সটার্নাল। তাহলে তার রেশিওটা বের করা যায়, মানে কোথায় কোথায় কাজে লাগে। তারপরে তুমি বলবে যে ডিওয়াই ডিএক্স এর যে কনসেপ্টগুলো ছিল ক্যালকুলাসে, সেটাও রেশিওর কনসেপ্ট থেকে এসে। তুমি বলবে রেশিও টেস্ট বলে সেই সমস্ত কনসেপ্ট হায়ার ম্যাথমেটিক্স হতে পারে। যে এইগুলো পরপর পরপর যতটা মনে পড়বে, সব তো বলার দরকার নেই, কিছুটা তোমার মনে পড়বে সেইগুলো বলবে। তা ওয়াই রেশিও প্রপোর্শনাল ইম্পর্টেন্ট ইন ম্যাথমেটিক্স, তাহলে তার উত্তর হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শনাল ফ্রম দ্য বেসিস অফ কম্প্যারিজন, স্কেলিং, সিমিলারিটি, ভেরিয়েশন। তারপরে ট্রিগোনোমেট্রি, হ্যাঁ এটা একটা মজার জিনিস। ট্রিগোনোমেট্রি করতে গেলেই সাইন কসের যে ভ্যালুগুলো সেটা রেশিও দিয়েই পাওয়া যায়। সাইন কস, ট্যান, কসেক, সেক, তাদের ভ্যালুগুলো, ট্রিগোনোমেট্রির ভ্যালুগুলো রেশিও দিয়েই পাওয়া যায়। কোঅর্ডিনেট জিওমেট্রি তো কাজে লাগে রেশিও, ক্যালকুলাসেও লাগে, হায়ার ম্যাথমেটিক্সের মডেলিংয়েও কাজে লাগে। ঠিক আছে, এরকম করে করে কিছু কোশ্চিন আছে, সেগুলো তোমরা করবে। আচ্ছা, ক্লাস 9-10 টপিকস হলেও গ্র্যাজুয়েশন লেভেলের সিগনিফিকেন্স কি, তার মানে রেশিও অনুপাতটা 9-10 হলেও গ্র্যাজুয়েশনে কীরকম সিগনিফিকেন্স বহন করে। তাহলে দিস চ্যাপ্টার বিল্ড দ্য foundation for similarity, coordinate geometry, derivative, series test, mathematical modeling in higher study। তার মানে এই চ্যাপ্টারটা যেন বেসিক জায়গা, যেখানে সদৃশ্যতা দেখানো, কোঅর্ডিনেট জিওমেট্রি মানে স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলো করার জন্য, ডেরিভেটিভের কনসেপ্ট করার জন্য, সিরিজের রেশিও টেস্ট করার জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, সেটাই গ্র্যাজুয়েশন লেভেলে সিগনিফিকেন্স। এরকম করে করে মোটামুটি যতটা পারবে বলবে। এই গেল আমাদের রেশিও প্রপোর্শন সংক্রান্ত কথাবার্তা। অনেকে এই টপিক্সটা নিয়েও ডেমো দেবে, অনেকে বলেছো, তো তারা কি কি টপিক্স, কি কি জায়গা মোটামুটি আসতে পারে। এরপরে তো বুঝতেই পারছো যে এর কোনো লিঙ্ক আপ কোশ্চেনের কোনো লিমিট নেই। এদের লিঙ্কের কি আর লিমিট আছে? কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে তার কোনো ঠিক ঠিকানা আছে? আমি কথা কথা বললাম রেশিও টেস্ট কি, যেই রেশিও টেস্ট বললে তারপরে না সিরিজে চলে যাওয়ার পর বলে সিরিজের স্যার রেশিও টেস্ট আছে। তুমি যদি এবার সিরিজের রেশিও টেস্টটা কি বলার পর তুমি রেশিও নেবে, নিয়ে এল বলবে, এল গ্রেটার হলে লেস হলে কি হয় সেটা যখন বলে দেবে, তো কনভার্জেন্ট ডাইভার্জেন্টে চলে আসলো।
এবার যদি বলে কনভার্জেন্ট সিরিজ মানে কি, ডাইভার্জেন্ট সিরিজ মানে কি, তা কনভার্জেন্ট সিরিজ ডাইভার্জেন্ট সিরিজ বলতে গেলেই তুমি বলবে যে স্যার ওর যদি সিকোয়েন্স ও পার্শিয়াল সেমটা কনভার্জেন্ট হয় তাহলে আমরা বলি সিরিজটা কনভার্জেন্ট, কিন্তু ওটা স্যাটিসফাইড অ্যান্সার নয়। তাহলে তোমাকে তখন বলতে হবে যে সিরিজ যদি আমি নিতাম তাহলে এই সিরিজের সামগুলো, সিরিজ যেহেতু সাম আকারে থাকে, অ্যাডিশন আকারে থাকে, প্লাস আকারে থাকে, তাদের সামটা যদি ফাইনাইট হয়, ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের সাম যদি ফাইনাইট হয় তাহলে বলবো কনভার্জেন্ট। আর যদি ফাইনাইট না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ডাইভার্জেন্ট। ওই ফাইনাইট হওয়াটাকেই বলা হয়, লিমিটিং ভ্যালুটা যদি ফাইনাইট হয় তাহলে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। এবার ওটাই সিকোয়েন্স ও পার্শিয়াল সাম দিয়ে বলবে, তাহলে সিকোয়েন্সে চলে গেলে সিকোয়েন্সও কি রেশিও টেস্ট আছে, বলতে পারে হ্যাঁ সিকোয়েন্সের রেশিও টেস্ট আছে। সিকোয়েন্সের রেশিও টেস্ট ইন্ডিকেট করে যে কোনো একটা সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0 কখন হয় বা নাল সিকোয়েন্স কখন হয়, তো সেটাও আবার এল এর মান -1 হলে হয়, এল এর মান গ্রেটার হলে ইনফিনিটি ভ্যালু হয়। তা ডাইভার্জেন্ট হয়, ডাইভার্জেন্ট কী হবে, তারপরে কোন জায়গায় লিঙ্ক করতে পারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ যে টিচার পরীক্ষার সময় কোশ্চিন করবে উনি কি লেভেলের ট্যালেন্টেড বা কিভাবে প্রস্তুতি নিয়ে এসে মেন্টালি হোক যে হোক। কেউ কেউ টিচার থাকে যে পরীক্ষার ডেমো ক্লাস নেবে, ডেমো বা ভাইবা নেবে, অথচ বাড়িতে কোনো কিছু দেখে যায়নি, যদিও কলেজের টিচারগুলো সব নলেজ আছে এটা কিন্তু নাও হতে পারে। তো তার একটা নির্দিষ্ট জায়গায় একটা নলেজ আছে, হঠাৎ করে দেখা গেল সে ওই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঘুরে ঘাড়ে ওই দিকে নিয়ে যে জায়গায় শুরু হয়েছে। আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম, সাউদার্ন জনে পিওর ম্যাথমেটিক্সের টিচাররা ইন্টারভিউ বোর্ডে ছিল, ওই জন্য কোশ্চিনটা পিওর ম্যাথমেটিক্স বিশুদ্ধ গণিত রিলেটেড কোশ্চিনটা হয়েছে সাউদার্ন জনে। অন্য অন্য জনগুলোতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের টিচার ছিল, কারণ অ্যাপ্লাইডটা সহজ, অ্যাপ্লাইড সবাই ভালোবাসে, বেশিরভাগ টিচার অ্যাপ্লাইড, পিওর খুব কম। আর আগে তো পিওরের গল্পটা খুব কমই ছিল, অ্যানালাইসিস মানে পড়বো না, এখন এমন সিলেবাস করেছে তুমি পিওর ছাড়া আর কিছু করতে পারবে না। তো অন্য জায়গায় দেখছি যে অ্যাপ্লাইড থেকে কোশ্চিন করছে, যা ঘুরে গেলে অ্যাপ্লাইডে গিয়ে ঠেকবে, আর কেউ কেউ আবার পিওরে গিয়ে ঠেকবে। তাহলে তোমার লাক, ভাগ্যের উপর নির্ভর করছে যে কোন লেভেলের টিচার আসবে। ধরো তুমি অ্যাপ্লাইডে পড়েছো, মাস্টার ডিগ্রি করেছো, আর তোমার অ্যাপ্লাইডের টিচার তোমার ভাগে পড়েছে, তুমি অ্যান্সার দিতে পারবে কিছু না কিছু হলো। পিওর নিয়ে পড়েছো, পিওরে টিচার পড়েনি, অ্যাপ্লাইড নিয়ে পড়ছে, তাই অ্যান্সার দেওয়াটা সত্যিই টাফ। কিন্তু পিওরে যদি হয়ে যায়, কোয়েনসেট করে যায়, তো ওটা লাক ফেভার করছে, তাহলে দেখা গেলো অ্যান্সার তুমি করতে পারলে, যে তোমার ভাগে পিওরই এসছে, সুবিধাই হবে। ধরে নিচ্ছি আমার 4-5টা কোশ্চিন টোটাল আস্ক করবে, জিজ্ঞাসা করবে, আর তার সঙ্গে আমার খালি ডেমোটা যদি ভালো হয়ে যায়, ডেমোতে একটা ধরো ভালো একটা নাম্বার আছে, আর কয়েকটা কোশ্চিন করবে, ওটাতে বেঁচে যাবে, আর কি করবে, কিছু করার নেই। লাস্টের দিকে যদি হয় তাহলে কোশ্চিনের সংখ্যা কম হবে। তবে এটা ঠিক, এটা আমরাও কিন্তু করি, যদি কেউ ভালো বলতে পারে তাকে বেশি ঘাটানো হয়। যদি ভালো বলে, তোমার যদি বেশিক্ষণ ইন্টারভিউ হয়েছে, তার মানে তুমি যদি বলেছো, ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলেছো, মোটামুটি তোমার ভালো এক্সপ্রেশন ছিল, উত্তর ভালো দিতে পারছিলে, তোমাকে বেশিক্ষণ ঘাটাবে, তার মানে ভালো হয়েছে, এটা কিন্তু নর্মাল, আমরাও তাই করি। তুমি বলতে পারছো তা আমাদের ভালো লাগছে। আর যদি বলতে না পারো, আমার একজন ইন্টারভিউতে দিতে এসেছিল, তোমাদের মধ্যেই কেউ একজন, তা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে করতে করতে কি এটা হঠাৎ করে গ্রুপ থেকে কোশ্চিন জিজ্ঞাসা করছিলাম, তো প্রত্যেকটা কোশ্চিনে ও বলছে না স্যার এটা জানি না। তাহলে তুমি আমাকে বলো, প্রত্যেকটা কোশ্চিনে বলছে আমি জানি না, আর আমি কন্টিনিউয়াসলি কোশ্চিন করে যাচ্ছি, এটা তো অপমান করা হবে না? তা আমাকে কোনো না কোনো সময় থামতে হবে। ওই থামছে, কিন্তু ও যদি জানি যদি বলে, তাহলে বারবার বলবে, আমিও বারবার বলবো, আমার মজাও লাগবে, ইন্টারেস্ট লাগবে, মনে হবে যে হ্যাঁ ঠিক আছে বলতে পারছে। সেটা ডিপেন্ড করছে।